স্বাগত জানাই খবর দিনভরে। মিমি রয়েছে আপনার সঙ্গে। মাধ্যমিকের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, তাও এমন অনেক স্কুল রয়েছে যেখানে বহু স্টুডেন্টের রেজিস্ট্রেশন করায়নি সেই স্কুল। আর এই রকম স্কুল 53টা স্কুলকে জরিমানা করলো মধ্যশিক্ষা পর্ষদ। নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। স্টুডেন্ট পিছু 5,000 টাকা করে ফাইন দিতে হবে এই স্কুলগুলোকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই বিষয়টাকে মধ্যশিক্ষা পর্ষদ যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি পদক্ষেপ করছে পর্ষদ? দেখো, একটা নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদ নিয়েছে এবং নিয়েছে তার কারণ একটাই, যাতে স্কুলগুলি নির্ধারিত সময়সীমার মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ 53টি স্কুলকে চিহ্নিত করেছে, যে 53টি স্কুলের কয়েকশো পড়ুয়ার রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত হয়নি, স্কুলগুলি রেজিস্ট্রেশন করায়নি, যেখানে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই রেজিস্ট্রেশনের সময়সীমা কখন থাকে? যখন সেই পড়ুয়ারা নবম শ্রেণীতে ভর্তি হয়ে যান। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ তাহলে তারা 1 বছর আগে ক্লাস 9-এ ভর্তি হয়েছিলেন, তখনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সব তথ্য দিয়ে দেওয়া হয়েছিল, স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। 1 বছর পেরিয়ে গেছে, তারপরেও স্কুলগুলো সংশ্লিষ্ট পড়ুয়াদের রেজিস্ট্রেশন করায়নি। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এই কড়া পদক্ষেপ নিচ্ছেন এই কারণেই, যাতে স্কুলগুলি আগামী দিনে এই গাফিলতি না করে। এবং এই সিদ্ধান্তের পিছনে গত বছর কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকেও উদাহরণ হিসাবে তুলে আনছে মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে গত বছর মাধ্যমিক পরীক্ষা ঠিক আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এরকমই কয়েকটি কেসের ক্ষেত্রে পর্ষদ তড়িঘড়ি তাদের রেজিস্ট্রেশন করিয়েছিল। কিন্তু এই গাফিলতি কেন হবে স্কুলগুলির তরফে, এই প্রশ্ন তুলে পড়ুয়া পিছু 5,000 টাকা করে ফাইন দিতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকেই। পর্ষদ এটা বলে দিয়েছে 53টি স্কুলকে যে তাদেরকে পড়ুয়া পিছু 5,000 টাকা ফাইন দিতে হবে, কিন্তু এই ফাইন কোনোভাবেই সংশ্লিষ্ট পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে পড়ুয়াদের কোনো দোষ নেই। দোষটা হচ্ছে স্কুলই উদ্যোগী হয়নি তাদের রেজিস্ট্রেশনের জন্য। এক্ষেত্রে স্কুলগুলোর কি বক্তব্য? দেখো, স্কুলগুলো ইতিমধ্যেই গোটা বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে রাজ্য সরকার অন্তত সেক্ষেত্রে কিছু মুকুব করুক, ফাইনটা মুকুব করুক, রাজ্য সরকারের তরফে কিছু পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফে কড়া পদক্ষেপ নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পড়ুয়া পিছু ফাইন 5,000 টাকা দিতে হবে এবং সেটা সংশ্লিষ্ট স্কুলকেই দিতে হবে। যদিও স্কুলগুলির তরফে এই প্রশ্নও তোলা হচ্ছে যে তাদের কাছে এমনিতেই টাকা নেই, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তারা পড়ুয়া পিছু 5,000 টাকা কি করে দেবেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল চালু করে রাখা হয়েছে। এরকমও একাধিক স্কুল রয়েছে যারা এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি মাধ্যমিকের জন্য, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে কোনো রকম ফি ছাড়াই। কিন্তু তারপরেও এই স্কুলগুলির তরফে এরকম গাফিলতি কেন থাকবে? এই 53টি স্কুলকে চিহ্নিত করে দেখা যাচ্ছে 150 জনেরও বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন তারা করায়নি এবং সেই কারণেই পড়ুয়া পিছু 5,000 টাকা ফাইন দিতে হবে, সংশ্লিষ্ট স্কুলকেই দিতে হবে এবং এই টাকা কোনোভাবেই সেই পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না। কেন স্কুলগুলো রেজিস্ট্রেশন করালো না? বারবার করে যখন পর্ষদ থেকে তাদের বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার কথা, স্কুলগুলো করলো না কেন? সেই বিষয়ে কি কোনো কারণ তারা দেখাতে পেরেছে? দেখো, কোনো কারণ দেখাতে না পারলেও এক্ষেত্রে পর্ষদের আধিকারিকরা বলছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় স্কুলগুলি গড়িমসি করে, অর্থাৎ স্কুলগুলির তরফে একটা অনীহা দেখা যায় এবং যখন মাধ্যমিক পরীক্ষা সামনে থাকে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার 15 দিন 20 দিন আগে থেকেই তুমি দেখবে প্রত্যেকবারই পর্ষদের অফিসের সামনে লাইন পড়ে, কারণ কেউ রেজিস্ট্রেশন করায় না এবং রেজিস্ট্রেশন করানোর জন্য অ্যাডমিট কার্ড পায় না। কোনো স্কুল আদালতে চলে যায়, আদালত তারপর নির্দেশ দেয় মধ্যশিক্ষা পর্ষদকে গোটা বিষয়টি মেটানোর জন্য এবং সেই জন্যই কিন্তু পর্ষদের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যায় পড়ুয়ারা, সেই সময় এই যে সমস্যাটা তৈরি হয় স্কুলগুলোর গড়িমসির কারণে, তার প্রভাব পড়ে কিন্তু পড়ুয়াদের উপরে এবং সেটা যাতে না হয় সেজন্যই মধ্যশিক্ষা পর্ষদের কড়া অবস্থান। যেসব স্কুল নির্দিষ্ট সময়সীমার মধ্যে পড়ুয়াদের রেজিস্ট্রেশন করায়নি তাদের ক্ষেত্রে নজিরবিহীন সিদ্ধান্ত, তাদের পড়ুয়া পিছু 5,000 টাকা করে ফাইন করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
মহেশতলার সন্তোষপুর রোড, সেখানে 7 বছর আগে দুটো বিল্ডিং তৈরি হয়েছিল, কিন্তু তৈরি হওয়ার ঠিক 1 বছর পর থেকেই দেখা যায় বিল্ডিংগুলো হেলে পড়তে শুরু করেছে। বিপজ্জনক অবস্থা। আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে পুরসভা থেকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় বিপজ্জনক বাড়ি বলে, এবং তারপরই এই বাড়ির মালিক নিজের উদ্যোগেই বাড়ির ভাঙার কাজ শুরু করেছেন। সমীর রয়েছেন আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। সমীর, এই বাড়ি, একটা বাড়ি তো ভাঙার কাজ শুরু হয়েছে, দুটো বাড়ি কি ভাঙা হবে? পুরসভার কি ভূমিকা এক্ষেত্রে? এলাকাবাসী বা কি বলছেন? দেখো মিনি, মহেশতলা দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পাঁচুর মোল্লারপাড়া রেল লাইন সন্তোষপুর রোডে যে হেলে পড়েছিল দুটি বাড়ি, সেই বাড়ি দুটি আমরা সবার আগে দেখিয়েছিলাম। সেই সময় 9 ফেব্রুয়ারি খবরটা আমরা সম্প্রচার করি। সম্প্রচার করার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। তারপরে মহেশতলা পৌরসভা থেকেই সঙ্গে সঙ্গে ওখানে নোটিশ দেওয়া, এবং যে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারাও বলে, এবং ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানা যায়, গিয়ে বলে আসে ওখানে কেউ না থাকতে পারে। এবং তারপরে ওখানে একটি ঘর ভাড়া দেওয়া ছিল এবং গোডাউনও ছিল, সেখান থেকে পুলিশ রবীন্দ্রনগর থানা পুলিশ বের করে দেয় এবং তারপরে নোটিশ ঝুলিয়ে দেয়। সেই নোটিশ ঝুলাবার পরেই 7 বছর আগে বাড়িটি তৈরি হয়েছিল, তার 1 বছরের মধ্যে বাড়িটি হেলে পড়ে এবং এলাকার যারা স্থানীয়রা আছে তারা খুব আতঙ্কে ছিল। তারপরে পৌরসভার বারবার বলার পরেই, কাউন্সিলর বলার পরেই তারপরেই নিজেরাই ওরা ভেঙে নেওয়া শুরু হয়ে গেছে একটি বাড়ি, এবং আরেকটি বাড়ি আছে, সেই বাড়িটাও কয়েকদিনের মধ্যে ভাঙা হবে বলে জানিয়েছে স্থানীয়রা। ধন্যবাদ। দই ছাড়া কি হবে? বলছি, এটা আপনাদের চ্যানেলে দেখা হওয়ার পরে সেটা প্রশাসন একটু নড়ে চড়ে বসার পর আমাদের কাছে পুরসভা থেকে নোটিশ করে দেয়। বিল্ডিংয়ে নোটিশ করার পর প্রশাসন বললো যে আপনারা এটা ভেঙে নেন, নাহলে তো আমরা ভেঙে দেবো। তো আমরা নিজের থেকে ভেঙে নিচ্ছি। 6 কিলোমিটার খাল সংস্কার হয়নি 40টা বছর। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় এবার খাল সংস্কারের তোড়জোড় শুরু হয়েছে। সাংসদ তহবিলের প্রায় 60 লাখ টাকায় কাজের সূচনা। সেচের সমস্যা বা জমা জলের যন্ত্রণা থেকে এবার মিলবে মুক্তি। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র, এখানেই 6 কিলোমিটার খাল সংস্কারে উদ্যোগী প্রশাসন। বুড়ুল স্লুইস গেট থেকে পূর্ব তেলারি পর্যন্ত 6 কিলোমিটার খাল। হুগলি নদীর জল এই খালের মাধ্যমে বিভিন্ন জমিতে পৌঁছে যেত, চাষে সেচের কাজে সুবিধা হতো। কিন্তু 40 বছর সংস্কার হয়নি খালটি। সংস্কারের অভাবে একেবারে মুজে গিয়েছিল। স্থানীয়দের দাবি মেনে খাল সংস্কার শুরু সেচ দপ্তরে। সাংসদ তহবিলের 59,40,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা কি ভালো হবে কি? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। জঙ্গল হয়ে যাচ্ছে তো, গাছপালা হয়ে হোগলা ফোগলা হয়ে তো নোংরা হয়ে যাচ্ছে। পরিষ্কার হলে তারা উপকৃত হবে। হ্যাঁ, খাল নিয়ে পরিষ্কার করলে আমাদের চাষবাস যা যাবতি আমরা সুখে থাকবো। চাষবাস হলে পরে আমরা দুটো খেতেও পাবো, মাছ চিংড়ি হবে, সব হবে। এই খালগুলো প্রায় 40 বছর ধরে মজে আছে। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, এই খালগুলো সংস্কার করা হচ্ছে। মানে এগুলো সেচ দপ্তর দিয়ে কি? হ্যাঁ, সেচ দপ্তর থেকে পার্শ্ব এমপি সাহেব, প্রত্যেকটা কৃষক শ্রেণীর মানুষের চাষাবাদের জন্য এটা করা হলো। বুড়ুলের খাল ছাড়াও আলমপুর থেকে সাতগাছিয়া পর্যন্ত খাল সংস্কারের জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ হয়েছে। গদখালি স্লুইস গেট থেকে রানিয়া পর্যন্ত আরও একটি খাল পরিষ্কারের কাজও শুরু হয়েছে। সাতগাছিয়া থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। এদিকে আজও ইন্ডিগোর বিমানে ভোগান্তি। দেশ জুড়ে বিধ্বস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। কলকাতায় দিনভর 41টি বিমান ওঠানামা বাতিল হয়েছে। আজও ইন্ডিগোর একাধিক বিমান চলছে দেরিতে। গন্তব্যে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিমান যাত্রীরা। আমি হায়দ্রাবাদ যাওয়ার ছিল, সকালে 5টার ফ্লাইট ছিল, ও ক্যান্সেল হয়েছে। ইন্ডিগো ভালো করে আমাকে নতুন ফ্লাইটে চেঞ্জ করে দিয়েছে। ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটে আজও ভোগান্তি। গত 3 দিন ধরে হায়দ্রাবাদের বিমান বাতিল হচ্ছে। বারবার বসিরহাট থেকে এসে ফিরতে হচ্ছে বাড়ি। চরম ভোগান্তির শিকার মোহাম্মদ শহীদুর রহমান। 3 দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে,
প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিতম বলে ঠিক টাইমেই যাবে। রাত 2টোর সময় ওনারা 1:30টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা 4টের সময় আসলাম, 7টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। 10-12 বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না, জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। এই পৌঁছাতে পারবেন, চিকিৎসা করাতে পারবেন? আসলে এখন যতক্ষণ না ফ্লাইট রানওয়ে ইয়েতে না হতে আমাদের ভরসা হচ্ছে না। বোর্ডিং পাস পাওয়ার পরেও আপনি যেতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই। গত 3 দিনের তুলনায় ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা সামান্য স্বাভাবিক হলেও এখনও বহু ফ্লাইটই তারা রিশিডিউল করছে অথবা অস্বাভাবিক দেরিতে চলছে। মোহাম্মদ শহীদুর রহমান বসিরহাটের বাসিন্দা। তিনি তার মামা মোহাম্মদ ওবেদুল্লাহ কবিরাজকে নিয়ে হায়দ্রাবাদে চিকিৎসার জন্য যাবেন। গত 3 দিন ধরে হায়দ্রাবাদের ফ্লাইট ক্যান্সেল। চূড়ান্ত আতান্তরে পড়েছেন শহীদুর রহমান। কীভাবে যাবেন কিচ্ছু জানেন না। শনিবার সকালবেলা হায়দ্রাবাদের ফ্লাইট দিলেও সেটাকে অস্বাভাবিক দেরিতে চলছে। এখনো পর্যন্ত ক্যান্সেল করেনি, কারণ বোর্ডিং হয়েছে। শহীদুর রহমান একা নন, বাকি যাত্রীদেরও একই অবস্থা। আদৌ তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, দমদম। দেশ জুড়ে বিধ্বস্ত ইন্ডিগোর পরিষেবা, চাকরিতে যোগে অনিশ্চয়তা আইটি কর্মীর। বিহারের ভাগলপুরের বাসিন্দা কাব্যা। বিহার থেকে ট্রেনে কলকাতায় এসেছেন কাব্যা। বিমান বাতিলে কাজে যোগদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্য বিমানের আকাশ ছোঁয়া ভাড়া, কলকাতায় কোথায় থাকবেন ভেবেই দিশেহারা তিনি। मॉर्निंग में जब पहुंची हूँ, चेक इन भी हुआ, गेट काउंटर तक भी मैं गई। एट द टाइम ऑफ ऑन बोर्डिंग दे सेड दैट इट इज़ कैंसल्ड। अगर आपको कैंसिल ही करना है या फिर सिचुएशन ऑलरेडी ऑन गोइंग है, इनको थोड़ा तो पहले इन्फॉर्म कर देना चाहिए, क्योंकि हम बाहर कहीं दूसरे से भी ट्रेन करके आ रहे हैं इधर, तो दैट इज़ समथिंग हैवॉक फॉर अस। और अभी यहाँ कहाँ स्टे करेंगे वो दिक्कत हो जाएगा। रीशेड्यूल का उन्होंने ऑप्शन कुछ दिया नहीं। 3 दिन के लिए उन्होंने बोला कोई फ्लाइट नहीं है, डायरेक्ट 8 दिसंबर दे आर सेइंग। अदर फ्लाइट नथिंग इज देयर, और दैट इज अराउंड फॉर 30 to 40 के, जो कि हम अफोर्ड नहीं कर सकते अभी के लिए। जॉब का भी तो प्रॉब्लम होगा, ऑब्वियसली होगी, जॉइनिंग में दिक्कत होगी। বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি কর্মী কাব্যা বিহারের ভাগলপুরের বাসিন্দা। দমদম বিমানবন্দর থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল, সকাল 7:50-এর ফ্লাইট ছিল, সবটাই পণ্ড। 7:50-এর বেঙ্গালুরুর ফ্লাইট বাতিল। আর শুধু বাতিল নয়, তাকে রিশিডিউল দেওয়া হচ্ছে 2 দিন বাদে, অর্থাৎ 8ই ডিসেম্বর তাকে বেঙ্গালুরু টিকিট দেওয়া হচ্ছে। বেঙ্গালুরুর সমস্ত ইন্ডিগোর ফ্লাইটই নাকি বাতিল। তথ্য প্রযুক্তি কোম্পানিতে নতুন চাকরি কাব্যার, আর সেখানেই জয়েনিং ছিল। সেই জয়েনিংয়ে যথেষ্ট সমস্যা হতে পারে, এবং এই শহর কলকাতায় কোথায় থাকবেন কাব্যা আগামী 2 দিন কিছুই বুঝতে পারছেন না। সব মিলিয়ে চূড়ান্ত সমস্যার মুখে কাব্যা। এর জবাব কে দেবে? ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, দমদম। বারবার বিমানবন্দরে আসা আর যাওয়া, ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটে চরমে ভোগান্তি। চরম হয়রানি সিঙ্গুরের শেখ তুজানের। মুম্বাইয়ে কাজ করেন শেখ তুজান। প্রতিদিনই বাতিল হচ্ছে মুম্বাইয়ের বিমান। আজ চেন্নাই হয়ে মুম্বাইয়ের বিমান তুজানের। চেন্নাই পর্যন্ত বিমান পরিষেবা ঠিক ছিল, চেন্নাই থেকে মুম্বাই যাওয়ার বিমান বাতিল। আমি 3 দিন ধরে ঘুরছি এয়ারপোর্টে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না। খালি আমাকে বলছে যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে। আমি সেই এসছি সকাল 6টায়, 8টার সময় ফ্লাইট এখান থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই। কিন্তু এরা এখন বলছে এখানে একটা চালু আছে, চেন্নাইয়েরটা ক্যান্সেল হয়েছে। 3 দিন ধরে আসছি যাচ্ছি, গাড়ি ভাড়াটা কোথা থেকে আসবে? এত কাজ তো চলে যাবেই তো, এবার কিছু করার নেই তো। বৃহস্পতিবার রাত থেকে ঘুরছি, কাজ চলে গেলে এরা কি জিম্মেদারি নেবে? শেখ তুজান হুগলি সিঙ্গুরের বাসিন্দা। মুম্বাইতে সোনার দোকানে তিনি কাজ করেন। শনিবার তাকে কাজে যোগ দিতেই হবে। আর গত 3 দিন ধরে দমদম বিমানবন্দরে তার বিমান বাতিল হয়ে যাচ্ছে। শনিবার ইন্ডিগোর পরিষেবা অনেকটা স্বাভাবিক হলেও শেখ তুজানের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই। কি করবেন, কোথায় যাবেন কিচ্ছু বুঝতে পারছেন না। আদৌ তার কাজ থাকবে কিনা তিনি জানেন না। এখনো পর্যন্ত রিফান্ডের বিষয়ে 3 দিন বাদে রিফান্ড হবে এমনটাই জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ফলে অভিযোগের তীর ইন্ডিগোর দিকেই শেখ তুজানের।